এখন আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হয়েছে স্যালারি শিট। স্যালারি শিট স্টার্ট করে দিই। স্যালারি শিট খুবই প্রয়োজনীয় একটা বিষয়। এই জিনিসটা অনেকে জানে যে এক্সেল এর মধ্যে স্যালারি শিট তৈরি করা হয়। আপনারা যখন কোর্স কমপ্লিট করবেন আপনাদেরকে বলবে যে স্যালারি শিট পারেন, তা আপনি বলবেন যে হ্যাঁ ইনশাআল্লাহ পারি, অলরেডি এটা আমাদের 8 নম্বর ক্লাসে করা হয়েছে, অলরেডি লাস্টের দিকে করা হয়েছে। যে স্যালারি শিটে কি কি বিষয়গুলো থাকে তখনই কথাগুলো আসে আর কি। আপনাদেরকে প্রশ্ন করলে কেউ কোথাও চাকরি করতে গেলে এই সম্পর্কে বেশি প্রশ্ন করবে, কারণ আমি যেটা দেখছি আমাদের স্টুডেন্টরা বলছে যে স্যার আমাকে এই প্রশ্নগুলো করছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে স্যালারি শিট সম্পর্কে জিজ্ঞেস করে সবাই। আর বিভিন্ন প্রতিষ্ঠানে স্যালারি শিটটা তৈরি করার জন্য এক্সেল বেশি ব্যবহার করে থাকে। তো চলেন আমরা কি কি বিষয়গুলো থাকে আগে দেখি। একটা স্বাভাবিক একটা স্যালারি শিট থাকবে, বেসিক স্যালারি থাকে। বেসিক স্যালারি থাকে, এরপরে থাকে বেসিক স্যালারি চলে গেল এখানে বেসিক স্যালারি, তারপরে হইছে তার টাইটেল থাকে। তাহলে আমি ইনসার্ট কলামে ক্লিক করে টাইটেল, এরপরে স্বাভাবিকভাবে তার নাম থাকে, এই জিজ্ঞেস করে কি কি বিষয় থাকে। এরপরে তার একটা যে সে একটা ব্যক্তি, সেটা মানে সার্ভিস হোল্ডার, তার একটা কোড থাকবো। তো এখানে মনে করেন অথবা এসএল নাম্বার থাকবে, সিরিয়াল নাম্বার থাকতে পারে, তার রুল নাম্বার থাকতে পারে, এরকম আর কি। সাপোজ আমরা এখানে দিয়ে দিলাম 1 নম্বরে, এই জায়গাতে আমরা দিয়ে দিলাম আরমান হোসেন। তো আরমান হোসেনের নাম দিলাম আরমান হোসেন। এরপর টাইটেল হলো কি ম্যানেজার। এরপর হচ্ছে বেসিক স্যালারি। বেসিক স্যালারি হচ্ছে কত? 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা। আচ্ছা, সাপোজ আমরা এখানে তাকে দিয়ে দিলাম 10,000 টাকা, আমাদের সুবিধার্থে, কাজের সুবিধার্থে বেসিক স্যালারি হচ্ছে 10,000 টাকা। আচ্ছা, এর পরবর্তীতে গভর্নমেন্টের ক্ষেত্রে যে স্যালারি শিট গুলো তৈরি করা হয় ওখানের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকগুলো বিষয় থাকে, মেডিকেল থাকে, হাউস রেন্ট থাকে। তো স্বাভাবিকভাবে বেসিক স্যালারির পরে থাকবে হাউস রেন্ট, মানে ঘর ভাড়া, এটা গভর্নমেন্টে দিয়ে দেয়। এর পরবর্তীতে হাউস রেন্টের পরে থাকতেছে মেডিকেল, থাকতেছে মেডিকেল একটা ভাতা থাকে, অ্যালাউন্স আর কি। তারপর থাকে হচ্ছে হাউস রেন্টের পরে থাকে হচ্ছে, এরপরে হচ্ছে ওভার টাইম আওয়ার্স থাকে, মানে ঘন্টা থাকে। এরপরে ওভার টাইম পেমেন্ট থাকে। ওভার টাইম কি থাকে? পেমেন্ট, ও টি পি। আচ্ছা, হাউস রেন্টটা এরকম হয়, ধরেন মূল বেতনের 40% অথবা 50% দেওয়া হয় ঘর ভাড়া আর কি। একটা লোক 10,000 টাকা থাকে পায়, তাহলে তার 50% কত টাকা হবে কেউ বলতে পারবেন? 10,000 টাকার অর্ধেক কত? 5,000। 5,000 টাকা। 5,000 টাকা। হ্যাঁ, ভেরি গুড। এখান থেকে 50% এই, তাহলে কি হচ্ছে, যেটাই হোক না কেন ওটার অর্ধেকে সে ভাড়া পাবে। এবং কেউ যদি বেতন পায় 20,000 টাকা, তার 10,000 টাকা তার ঘর ভাড়ার জন্য আসবে। কেউ যদি 8,000 টাকা, 16,000 টাকা পায়, তার অর্ধেক 8,000 টাকা দিন পাবে। আর যদি আমরা 40% দিয়ে দিই, তাহলে 10,000 টাকায় 4,000 টাকা পাবে আর কি। তারপর 40% দিলাম, তাহলে কি হয়েছে, এখন বেসিক স্যালারি আর হাউস রেন্ট। যদি কেউ যদি এরকম হয় যে বাহিরে যদি কেউ যদি মনে করেন আপনার ঘর ভাড়া নিতে যায়, তাহলে সেই ঘর ভাড়ার জন্য সে 4,000 টাকা তাকে আবার দেওয়া হবে। আর মেডিকেলের জন্য তাকে দেওয়া হবে, ধরেন এটা সবার জন্য সেম 1,000 টাকা দেওয়া হলো। এবার তার অসুখ হোক বা না হোক, মাসে সে 1,000 টাকা পাবে, এবং শুধু সে না, সবাই এরকম পাবে। আচ্ছা, ওভার টাইম আওয়ার্স, এটা হচ্ছে ওখানে যে রকম ল, ধরেন আপনি যখন চাকরি করতে যাবেন তখন ওখানে বলবে যে মেডিকেলের জন্য কত দেওয়া হয়, যে 2,000 টাকা দেওয়া হয়, 500 দেওয়া হয়, 1,000 টাকা দেওয়া হয়। কথা বুঝতেছেন কিনা? এটা ওখানে যেটা সেটাই আপনারা লিখে দিবেন। ওভার টাইম আওয়ার্স মানে ঘন্টা। একজন লোক পুরো মাসে ধরেন 70 ঘন্টা কাজ করলো, পুরো মাসে কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা, কোনোদিন 50 মিনিট, অথবা কোনোদিন মিনিট তো হিসাবে হয় না, 1 ঘন্টা হিসাবে, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 5 ঘন্টা, কোনোদিন 3 ঘন্টা, এইভাবে করে করলো। তো তার টোটাল এইভাবে করে পুরো মাসে 70 ঘন্টা হলো। 70 ঘন্টা তাকে দিয়ে দিতে হবে টাকা। 70 ঘন্টার টাকা কিভাবে দিবে? 70 ঘন্টার টাকা কিভাবে দিবে? সমান সমান দিয়ে মূল টাকাকে ভাগ করে দেওয়া হবে কত? 70 দিয়ে। তাহলে কি হয়েছে না, 70 দিয়ে দিলে হবে না, মূল টাকার ভাগ দিতে হবে হয়েছে 26 দিয়ে। তাহলে কি হয়েছে, একদিনের টাকা পাওয়া যাবে। বুঝতে পারছেন কিনা? 10,000 টাকারে 26 ভাগ করলে, 26 ভাগ কেন করবো জানেন? শুক্রবার তো 4টে আছে সাপোজ,
সরকারি কর্মকর্তা আরো কম করে, ধরেন 20 দিন অথবা 22 দিন হয় ওদের। ওদের শুক্রবার আবার এমনি নর্মাল 4 দিন থাকে, শুক্রবার শনিবার 2 দিন বন্ধ থাকে। তো সাপোজ আমরা 26 দিনে ধরলাম, এটা বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ধরলাম, ধরেন বেশি করে ধরলাম। তো 26 দিন বলতে বোঝাচ্ছে যে 4টে শুক্রবার বাদ। তাহলে এখানে কি পাইতেছেন, একদিনের বেতন পাচ্ছেন, একদিনে 384 টাকা। তাহলে আরো 8 ভাগ করলে কি পাওয়া যায় জানেন? আরো 8 ভাগ করলে 1 ঘন্টার বেতন পাওয়া যায়। 26 দিন করলে একদিনের টাকা পাওয়া যায়। আর 8 ঘন্টা করলে 8 ঘন্টা ভাগ দিলে 1 ঘন্টার টাকা পাওয়া যায়। মানে 1 ঘন্টা কত টাকা আসে? তার 1 ঘন্টা 10,000 টাকা যা স্যালারি, সে প্রতি ঘন্টায় পরে তার 48 টাকা করে, মানে সে ডিউটি দিলে প্রতি ঘন্টায় 48 টাকা করে ডিউটি দেয়। আচ্ছা, এবার 1 ঘন্টা 48 টাকা হলে 70 ঘন্টা কত, এটা আমরা গুণ করে দিলেই চলবে। এখন আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে কত দেব, এখানে 70 দিয়ে দেব। আচ্ছা, তার আগে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেওয়া তো উত্তম, ব্যবহার এখানে না করলেও চলবে, তারপরে করা হয়েছে ঝামেলা মুক্ত থাকার জন্য। এখন এন্টার দেন। 3,365 টাকা পাচ্ছে, 3,365 টাকা পাচ্ছে শুধুমাত্র সে কি করে, ওভার টাইম করে। আচ্ছা স্যার, ওই যে স্যার এখানে 70 না দিই, স্যার এখানে 70 না দিই কোনো কিছু হয় না। আমি যদি এখানে 60 ঘন্টা দিয়ে দিই, 60 ঘন্টা দিয়ে দিলে হয়ে গেল। ধরেন একটা মানুষ তো প্রতিদিন আর একই রকম, ধরেন কোনোদিন 2 ঘন্টা ছিল, কোনোদিন 1 ঘন্টা ছিল, এভাবে তার টোটাল 60 ঘন্টা ছিল আর এক মাসে 60 ঘন্টা ওভার টাইম করছে। ওভার টাইম বুঝতে পারছেন কিনা? ওটিএইচ ওভার টাইম আওয়ার, ওটিপি ওভার টাইম পেমেন্ট, মানে ওভার টাইম বুঝতে পারছেন কিনা? মূল টাইমের পরেও আরো 2 ঘন্টা 1 ঘন্টা সময় দিচ্ছে আর কি। এইভাবে টোটাল 60 ঘন্টা। এখানে সাথে 60 ঘন্টা 62 ঘন্টা দিতে পারে, 63 ঘন্টা দিতে পারে, 63 ঘন্টা দিচ্ছে, ধরেন 63 ঘন্টার বেতন হয়েছে এটা। সে 56 ঘন্টা দিতে পারে, অথবা 77 ঘন্টা দিতে পারে মাসে, 50 ঘন্টা দিতে পারে, মানে তার ইচ্ছা মতো সে যত ঘন্টা সময় দেয় তত ঘন্টার বেতনে আসবে। এখানে 5 ঘন্টা দিলে 240 টাকা আসবে, আর যদি 57 ঘন্টা দেয় তো 2,740 টাকা। আচ্ছা যাক, এবার আসতেছে কি এখন পরে, আচ্ছা এখানে নিয়ে গেলাম, এখানে হবে অ্যাটেন্ডেন্স। উপস্থিতি থাকবে আর কি, উপস্থিতি থাকবে হচ্ছে 26 দিন, এবং এটার উপস্থিতির উপরে একটা বোনাস পাবে, এটার নাম দিবে এ বোনাস, মানে অ্যাটেন্ডেন্স বোনাস। বোনাস বলতে বোঝাচ্ছে যে ধরেন এটা আমাদের ইন্টেল কম্পিউটার ট্রেনিং একাডেমিতেও আছে। ধরেন আমরা যারা টিচার আছি, সাপোজ ধরেন আমি আমার কথা বলি, আমি যদি মাসে প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকি, মানে ক্লাসে প্রতিষ্ঠানে যতগুলা কার্য দিবস হবে, 24 দিন ধরে প্রতিষ্ঠান খোলা থাকলো, এই 24 দিন যদি আমি উপস্থিত থাকি, তাহলে আমাকে 2,000 টাকা প্রতিষ্ঠান এক্সট্রা পাবে, মানে মূল বেতনের বাহিরেও আরো 2,000 টাকা দিবে, বোনাস দিবে। বোনাস মিনস হচ্ছে আমি প্রত্যেক দিন কোনো মিস করিনি, জ্বর সর্দিতেও চলে আসছি ক্লাসে, মাথা ব্যথায় চলে আসছি এবং ক্লাস করাইছি, ঠিক আছে, যতটুকু পারছি। দরকার হলে প্রতিষ্ঠানে 1 ঘন্টা কম ডিউটি দিছি, কিন্তু উপস্থিত ছিলাম। এই উপস্থিত থাকার কারণে আমাকে প্রতিষ্ঠান খুশি হয়ে মাস শেষে 2,000 টাকা দিয়ে দিচ্ছে। যদি আমি একদিনে অনুপস্থিত থাকি, যে কোনো কারণে হোক না কেন, সেটার কোনো কারণ নেই, তাহলে আমাকে ওই বোনাসটা দেয় না। এরকম সিস্টেম অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও আছে, সরকারি প্রতিষ্ঠানগুলোতেও আছে। তো এটাতে কি হয়, তখন সবাই চিন্তা করে যে না রে, আমি এই ফাও একটা দিনে, আমার একটা হচ্ছে যে সিস্টেম খারাপ করা, আর একটা হচ্ছে যেটা আমার মানে আমার চরিত্র খারাপ হয়ে যাবে, কারণ আমি যে অ্যাবসেন্ট থাকি এটা একটা লেখা হয়ে যাবে, আর একটা হলো যে আমি বোনাসও পাবো না। তখন অনেকে ওই চিন্তা চেতনায় প্রত্যেক দিনে উপস্থিত থাকে। এই অ্যাটেন্ডেন্স ক্ষেত্রে 26 দিন, আর বোনাসের ক্ষেত্রে এখন 26 দিন যদি থাকে তাহলে 1,000 টাকার, সাপোজ আমরা ধরলাম 1,000 টাকা, তাহলে এখানে 1,000 টাকা লিখে দিলাম। এটার অর্থ কি বুঝাইছে, যে 1,000 টাকা বোনাস। এখন যদি এটা সূত্রের মাধ্যমে করি তাহলে মজা হয়, যে এখানে 26 দিন লেখা মাত্রই কি হবে, বোনাস পাবে, আর 25 দিন লিখলে বোনাস পাবে না। তাহলে এখান থেকে আমরা লিখতে হবে ইফ, যদি এই ঘরের সমান সমান না, এটা লিখে দিই, 25 এর চেয়ে বড় কোনো সংখ্যা থাকে, 25 এর চেয়ে গ্রেটার দেন মানে বড়, এই যে এটা এই ডান হাত হইছে গ্রেটার দেন, বাম হাত হইছে লেস দেন, তো স্বাভাবিকভাবে এটা হইছে গ্রেটার দেন। তাহলে আমরা 1,000 টাকা লিখে রাখি। যদি 25 এর চেয়ে বড় সংখ্যা হয় তাহলে 1,000 টাকা পাবে, আর তা না হলে 0 টাকা পাবে। আচ্ছা, তাহলে 25 এর চেয়ে বড় হলে 1,000 টাকা পাবে, তার চেয়ে ছোট হলে মানে তার সেটা না হলে 0 টাকা পাবে, স্বাভাবিকভাবে সে 1,000 টাকা পাবে। আচ্ছা, অ্যাবসেন্টের ক্ষেত্রে হবে কি রকম, 26 এর থেকে 26 দিন উপস্থিত থাকার নিয়ম, তার থেকে 26 দিন গেলে উপস্থিত ছিল, তাহলে তার অ্যাবসেন্ট কতদিন হলো, 0, তার কোনো অ্যাবসেন্ট নাই। এখন যদি আমরা 24 দিয়ে দিই তাহলে 2 দিন অ্যাবসেন্ট, এই ক্ষেত্রে কি হবে,
সে আপনার 24 দিন উপস্থিত ছিল আর বাকি গুলা কি হয়েছে অ্যাবসেন্ট, যার কারণে সে বোনাস পাবে না। কে বোনাস পাবে না? আরমান হোসেন বোনাস পাবে না, কারণ আরমান হোসেন কি হয়েছে 2 দিন অ্যাবসেন্ট ছিল। এবং অ্যাবসেন্ট থাকার কারণে আবার প্রতিষ্ঠানের সিস্টেম আছে, অ্যাবসেন্ট করলে জরিমানা হয়। এটা সব প্রতিষ্ঠানে, আমাদের প্রতিষ্ঠানেও আছে। আমাদের প্রতিষ্ঠানে একটা সিস্টেম আছে, মজা আছে, সেটা হচ্ছে যে একদিন যদি অ্যাবসেন্ট করে মাসে তাহলে হয়তোবা জরিমানা কাউন্ট করে না প্রতিষ্ঠানে, কিন্তু যখনই 3 দিন 4 দিন হয়ে যায়, 2 দিন 3 দিন 4 দিন হয়ে যায়, তখনই আমাদের জরিমানার কথা আসে। জরিমানা সিস্টেম সবারই আছে। একদিন অ্যাবসেন্ট থাকলে সমস্যা হয় না, ওটাতে জরিমানা নাই। অথবা 2 দিন থাকলেও অনেক সময় জরিমানা করা হয় না, কিন্তু 3 দিন 4 দিন যখনই চলে যায় তখনই জরিমানা স্টার্ট। জরিমানা বলতে এরকম যে আপনার মূল বেতনের থেকে 26 দিয়ে ভাগ করে যে টাকাগুলো পাওয়া যায় সেটাই জরিমানা হয়। তো চলুন আমরা চলি এখন করি। তাহলে অ্যাবসেন্ট ডিডাক্ট, অ্যাবসেন্ট এখন দেখা যাচ্ছে যে অ্যাবসেন্ট ডিডাক্ট হচ্ছে এরকম যে বেসিক স্যালারি থেকে আপনার 26 দিয়ে ভাগ হবে। কত হয়েছে? 384 টাকা হয়েছে। আচ্ছা, এবার কি হয়েছে? 385 টাকা হয়ে গেছে। যাক, এখন এটা হচ্ছে একদিনের স্যালারি পাচ্ছে 385 টাকা। এবার এটাকে আমরা 2 ইয়ে দিয়ে গুণ করব। স্বাভাবিকভাবে 2 দিনের সে অ্যাবসেন্ট ছিল, 2 দিনের গুণ হবে, মানে তার থেকে 769 টাকা কেটে নেওয়া হয়। ফান্ড মানে প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড যেটা বলা আছে ফি ফান্ড হিসেবে, মানে ওই যে বয়স্ক হয়ে গেলে একটা টাকা জমা হয় সেটাকে পরে দিয়ে দেয়, তো এটা নাম হচ্ছে প্রভিডেন্ট ফান্ড বলা হয়। এটা এটা এক ধরনের ভাতা। তো এই ফান্ডের টাকা জমবে, এই টাকাটা কিন্তু অলরেডি তার মূল বেতনের 10% টাকা কেটে রাখা হবে। তাহলে এখানে মূল বেতনটা হচ্ছে 10,000 টাকা, তার 10% টাকা হলো কত হয়? 1,000 টাকা। প্রতি মাসে 1,000 টাকা কেটে রাখা হবে, এবং এক পর্যায়ে যখন তার বয়স, সে যখন 25 বছর চাকরি করলো, তখন ওটা গুণ করে 5 গুণ 4 গুণ করে তার ওই টাকাটা দিয়ে দেওয়া হয় বুড়ো হ্যালো দিবসের স্যার। বেলায়। হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড। হ্যালো স্যার, স্যার এই যে ম্যানেজারের যে বিষয়টা আর কি স্যার, এটা কি স্যার বেসরকারি কিংবা সরকারি দুইটা প্রতিষ্ঠানে কি আছে স্যার, নাকি শুধু সরকারি ক্ষেত্রে এতগুলো বিষয়? এতগুলো বিষয় সব জায়গাতে আছে, বেসরকারি সরকারি সব জায়গায় আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সরকারি গুলো ভালোভাবে মেনটেন করে আর বেসরকারি গুলো মেনটেন করে না। এই সুযোগ সুবিধাগুলো সবারই আছে, কিন্তু কারো হয়তো বা দেখা যাচ্ছে সরাসরি আছে ডাইরেক্টলি, কারো হয়তো ইনডাইরেক্টলি আছে আর কি। এই আছে, এগুলো থাকবে, এটাই স্যালারি শিটের সিস্টেম। এটা আমার এখানে না, সারা ওয়ার্ল্ডের মধ্যে এই সিস্টেমটা ফলো করা হবে, এবং এর চেয়েও বেশি কিছু আরো করা হইতে পারে, আরো কিছু কিছু অপশন নতুন নতুন যোগ হইতে পারে যেটা আপনি অ্যাড করবেন। আচ্ছা, এরপর ধরেন কাজের উপরেও অনেক সময় আরো বোনাস টোনাস পাওয়া যায়। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড এবার চলে গেল। আর বাকি আছে কি এবার অ্যাডভান্স, অ্যাডভান্স BANCED। অ্যাডভান্স মানে হচ্ছে কি বুঝাচ্ছে যে অগ্রিম, মানে অর্থাৎ কারো হঠাৎ করে টাকার প্রয়োজন হচ্ছে 3,000 টাকা, সে অফিস থেকে নিয়ে নিল, যেটা এটা কিন্তু কাটা যাবে ফাইনালি। তো আমরা চলেন টোটাল অ্যামাউন্ট হিসেবে এবার যোগ করি, এবং টোটাল ডিডাক্ট, মানে এখানে টোটাল অ্যামাউন্ট বলতে বলছে যে সরি, এখানে 3,000 টাকা এখানে না, এখানে দিতে হবে। টোটাল অ্যামাউন্ট বলতে বলছে যে সর্বমোট টোটাল স্যালারি অথবা সর্বমোট স্যালারি। এখানে টোটাল অ্যামাউন্ট না বলি, আমরা টোটাল স্যালারি লিখলে সুন্দর হয়। এবার টোটাল স্যালারির মধ্যে স্বাভাবিকভাবে সে পাওয়ার কথা ছিল কত? বেসিক স্যালারি 10,000, ঘর ভাড়া, তারপর মেডিকেল যোগ, তারপর হচ্ছে ওভারটাইম ঘন্টা পেমেন্ট, ওভারটাইম পেমেন্ট, হ্যাঁ, তারপর আর বোনাস পাবে স্বাভাবিকভাবে। আর মানুষের 2 দিনে 24 দিন উপস্থিত ছিল, তাই বোনাস পাচ্ছে না, তবে আমরা 26 দিন দিয়ে দিই এখন। তাহলে বোনাস সহ টোটাল যোগ হলো কত? 18,740 টাকা পাওয়ার কথা ছিল, মানে 10,000-এর বাইরে আরো 8,740 টাকা পাওয়ার কথা ছিল, ওটা পায়নি। হয়তো পাবে, হ্যাঁ, সবগুলো একসাথে পাবে। এরপর হচ্ছে এবার টোটাল ডিডাক্ট কাটা যাবে, তার কত? ডিডাক্ট DUCT, তার কর্তন হবে হয়েছে স্বাভাবিকভাবে অ্যাডভান্স কর্তন হবে, তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড কর্তন হবে, মানে কাটি ফেলাইবে, আর অ্যাবসেন্ট ডিডাক্ট কাটবে। 3টা জিনিস, যেহেতু তার অ্যাবসেন্ট নেই সুতরাং তার 4,000 টাকায় তার কাটা হবে। এবার সে ফাইনালি নেট স্যালারি, মানে যেটা সে পাওয়ার কথা ছিল, নেট স্যালারি, নেট স্যালারি তার দাঁড়া হয়েছে কত? এখানে স্বাভাবিকভাবে 4,000 টাকা, এই 18,700 থেকে 4,000 টাকা মাইনাস, এই
কত 14,740 টাকা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখেন, শেষ আমাদের স্যালারি শিট শেষ। এবার আমরা দ্বিতীয় কোনো ব্যক্তির জন্য হলে এখানে শুধুমাত্র লিখবো, সাপোজ এখন কথা বলতেছেন স্যার টোটাল নাম বলছেন না, আপনার নাম বলেন, ডিটেইলস আপনার নাম বলেন। স্যার পার্থ। হ্যাঁ, ধরেন এই 2 নম্বরে পার্থর আমরা করব, পার্থ THO পার্থ। খেয়াল করেন, পার্থর ধরেন আমরা দিয়ে দিলাম পরিচালক নামে দিয়ে দিলাম এমডি। তো সে তার বেতন দিয়ে দিলাম কত 20,000 টাকা, 40% 8,000 টাকা হবে স্বাভাবিকভাবে। 40% 20,000 টাকা, 40% 8,000 টাকা। এরপরে মেডিকেলে তাকেও সেম 1,000 টাকা দেওয়া হলো। তারপর কাকে ওই একই রকম ভাবে। হ্যাঁ, আচ্ছা, ওভারটাইম আওয়ার্স, ওভারটাইম ঘন্টা কত হলো, স্বাভাবিকভাবে সে 60 ঘন্টা উপস্থিত ছিল। তো 60 ঘন্টা উপস্থিত থাকলে তার ওই কি হবে, এখন এখানে মধ্যে আমরা ক্যালকুলেশন করে ফেলছি এটা, যে সেটা হলো যে মূল টাকার 26 দিন ভাগ করে আবার 8 দিয়ে ভাগ করলে একদিনের টাকা পাওয়া যায়, 1 ঘন্টার টাকা পাওয়া যায়। সে 1 ঘন্টার সাথে 60 ঘন্টা যোগ গুণ করলে তাহলে ওভারটাইমের বেতনের টাকাটা পাওয়া যায়। এবার অ্যাটেন্ডেন্স হচ্ছে 26 দিন, সে যদি 26 দিন উপস্থিত থাকে সেও 1,000 টাকা বোনাস পাবে। এই পার্থ যদি 26 দিন উপস্থিত থাকে তাহলে 26 দিন সেও 1,000 টাকা বোনাস পাবে। আর যদি না থাকে তাহলে তার হবে। আচ্ছা, অ্যাবসেন্টের ক্ষেত্রে কি হলো, যদি সে 25 দিন থাকে তাহলে একদিনের অ্যাবসেন্ট কাউন্ট হবে, একদিন। এখানে 26 বিয়োগ 26 আর কি, 26 বিয়োগ ওই যে অ্যাটেন্ডেন্সের ঘরটা আর কি। 26 বলতে বোঝাচ্ছে যে মানে আমরা ধারণা করে নিচ্ছি আর কি, যে প্রতিষ্ঠানে 26 দিন থাকে সাধারণত প্রতিষ্ঠান খোলা। যেগুলো সরকারি কর্মকর্তা তাদের ক্ষেত্রে হবে 22 দিন সাধারণত, আর বেসরকারি কোম্পানিগুলোতে হয় 26 দিন হয়, আর ব্যাংকগুলোতে 22 দিন হইতে পারে। তো এখানে মধ্যে সর্বোচ্চ আমরা যে দিনটা আছে সেটা দিয়ে দিলাম, সর্বোচ্চ দিন। আর তাহলে কি একদিন অ্যাবসেন্ট ছিল, এক কার্য দিবসে অ্যাবসেন্ট। এক কার্য দিবসে অ্যাবসেন্ট মানে এখানে বলা আছে যে মূল টাকার 26 দিয়ে ভাগ করলে তার বেতন, আপনার বেতন 20,000 টাকা, আপনার জরিমানা হবে সেই স্টাইলের। মনে রাখেন, যার বেতন বেশি তারও জরিমানা, তার অ্যামাউন্টটাও বেশি জরিমানার, ওই একদিনের বেতন কাটাই ফেলবে। আপনার প্রতিদিনের টাকা কত আসবে সেটা হিসেবে কাটি ফেলবে। এই 769 টাকা, মানে 770 টাকার কাছাকাছি আপনার জরিমানা হয়। 770 টাকা, হ্যাঁ 769 টাকা আপনার জরিমানা হয়েছে আর কি। একদিনে আপনি এত টাকা পাওয়ার কথা ছিল, সেই টাকাটা আর আপনাকে দিল না, কারণ আপনি একদিন অ্যাবসেন্ট ছিলেন। আর যদি 26 দিন থাকেন তাহলে বোনাস পাবেন, টাকা তো আর অ্যাবসেন্ট তো জরুরি কথা, ওখানে জিরো হয়ে যাবে। আর প্রভিডেন্ট ফান্ড থেকে আপনার 2,000 টাকা কাটবে, কেন, কারণ আপনার 10% 2,000 টাকা আসে। আর আপনি অ্যাডভান্স কিছুই নেন নাই, সাপোজ আপনি কোনো অ্যাডভান্স নেন নাই, আপনার কোনো সমস্যা হয় নাই, তো অ্যাডভান্সের জায়গাতে শূন্য থাকবে। তো আপনার টোটাল স্যালারি পড়বে কি ওই আগের মতো করে, যেটা আমরা বলছিলাম যে মূল বেতন ঘর ভাড়া সব একসাথে কি হবে, সব একসাথে যোগ হবে। এই যে কোনটা কোনটা যোগ হচ্ছে দেখেন, এখানে ক্লিক করলে দেখা যায় এই যে বেসিক স্যালারি যোগ হয়েছে, হাউস রেন্ট যোগ হয়েছে, মেডিকেল যোগ হয়েছে, ওভারটাইম পেমেন্ট যোগ হয়েছে, বোনাস যোগ হয়েছে, এগুলো সব যোগ হয়েছে। তখন আমরা কি করবো, পরবার তার সূত্র প্রয়োগ করার প্রয়োজন নেই, জাস্ট উপর থেকে টান দিলে হয়ে গেল। 35,000 টাকা আপনার বেতন হওয়ার কথা, পাওয়ার কথা। এর ভিতরে আপনার কাটা দেওয়ার কথা কত, কাটা গেছে আপনার কত 2769 টাকা। আপনার টোটাল বেতন পাবেন হয়েছে 32,000 টাকা আপনি বেতন পাবেন। 32,000 টাকা নিয়ে আর বাড়ি দিতে পারবেন। আচ্ছা, তো এটাই আর কি পার্থ মজুমদারের বেতন হয়ে গেল। আচ্ছা, উপরে দিয়ে আপনি ইচ্ছা করলে প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন। হ্যাঁ, ট্যাক্স শিট, ভেরি গুড, ট্যাক্স শিট। আচ্ছা, এখানে যদি হেডিং দিতে চান ইচ্ছা করলে দিতে পারবেন, ওই মাইক্রোসফট আগে যেরকম দিতেন, যে কলাম উপরে রো বের করে আগের মতো করে এরকম রো বের করলে 3-4টা রো বের করবেন, এরপরে উপরে প্রতিষ্ঠানের নাম লিখবেন। প্রতিষ্ঠানের নাম লেখার নিয়ম যেটা আর কি সেটা লিখবেন। তো এখানে বড় করে লিখবেন, ধরুন আবুল খায়ের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তো এভাবে এভাবে লিখতে পারেন। তারপর হেদের এখানে কোম্পানির মধ্যে হিস্ট্রি আর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এরপরে এটা কোথায় আছে, ধরেন চিটাগং, আগ্রাবাদ চিটাগং, এবার দিবেন আর কি। হ্যাঁ, এটা প্রতিষ্ঠানের অ্যাড্রেস এজি চিটাগং, কমা দিলে ভালো হয় এখানে। এরপরে নিচে আবার লিখতে পারেন মোবাইল নাম্বার এন্টার দিয়ে, অর্ডার এন্টার দিয়ে লিখতে হয়, এটা তো আপনারা জানেন, অর্ডার এন্টার দিলে নিচে লেখা যায়। এই একটা নাম্বার দিয়ে দেন। তো এইভাবে আপনারা কি করবেন, হেডিং ইচ্ছে করলে অ্যাড করা যায়। ওকে, নেক্সট শিটে চলে যাই আমরা, ট্যাক্স শিট।
ট্যাক্স শিট আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক, রিনেমে ক্লিক, ট্যাক্স শিট। কিছু কিছু ব্যক্তিকে গভর্নমেন্ট ট্যাক্স দেয় অ্যারাউন্ডে, আর কিছু কিছু ব্যক্তি থেকে ট্যাক্স নেয়। কাদেরকে ট্যাক্স জানেন কিনা বলেন স্যার দেখি? গভর্নমেন্ট ট্যাক্স দেয় এরকম আসেনি। আর কিছু কিছু ব্যক্তিরা ট্যাক্স নেয়। ট্যাক্স দিয়ে কাদের করতে পারবেন? এখন তাদেরকে দিচ্ছে, অলরেডি ত্রাণ দিচ্ছে। দেন ত্রাণ যে দেয়, আপনাদের আশেপাশে ত্রাণ দেয়নি কেউ? মানে ত্রাণ যাদেরকে তাদেরকে ট্যাক্স দিচ্ছে ধরেন গভর্নমেন্টে বিপদে পড়ে কি এদের বেতন কম, তো ধরেন 5,000 7,000 টাকা বেতন ওদের, ওরা লেবার শ্রেণীতে কাজ করে। তো ইচ্ছা অনিচ্ছায় ওদেরকে কি করতে হয়, গভর্নমেন্টে বিভিন্ন সময় ত্রাণ দিতে হয়, তার জামা কাপড় দিতে হয়, এমনকি বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদেরকে দেয়, আমজনতাও তাদেরকে দেয়। তো এরা হচ্ছে উল্টে আর কি, ট্যাক্স নেয় আর কি। আর ট্যাক্স দেয় হয়েছে যারা ধনী শ্রেণী আছে, এলিট ফ্যামিলি আছে, এমিল পরিবার, তারপর হচ্ছে যারা ইয়ে আর কি। তো অ্যাকচুয়ালি আবার ট্যাক্স দিলে যে আমি যে ক্ষতিগ্রস্ত হইলাম তা না। ট্যাক্স যারা দেয় ওদের কিন্তু সম্মান অনেক বিশাল সম্মান, ওরা অধিকারী হয়। ধরেন ট্যাক্স দেওয়া একজন ব্যক্তি যদি চায় যে এখন সে একটা ধরেন এই মুহূর্তে কানাডা যেতে চায়, গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া একজন ব্যক্তি সে মাসে বসে 2-3 লাখ টাকা ট্যাক্স দেয় অথবা 1.5 লাখ টাকা ট্যাক্স দেয়। ও চাইলে ও ইমিগ্রেশন যখন তার অফিস ওইখানে যাবে, মানে বিমান অফিসে অফিসে যাবে, ইমিগ্রেন্ট অফিসে যাবে অথবা ভিসা অফিসে যাবে, গেলে ওখানে ওরা তাকে দেখবে শুধুমাত্র সে ট্যাক্স কতগুলো দেয়। দেখবো যে বাবুর এই 2 লাখ টাকা ট্যাক্স দেয়, মানে এ দেশের গভর্নমেন্টের অর্থের যোগান দেয়, বুঝছেন কিনা? এবং তাহলে নিশ্চিত এই 2 লাখ টাকা যদি হয়, এর বেতন হয় অন্তত কম করলে 40-30 লাখ টাকা অথবা বেতন পায়, অথবা 20 লাখ টাকা বেতন পায়। এ আমার দেশে লেবার শ্রেণীতে যাই কাজ করবে না, সুতরাং এর ভিসা দিয়ে দাও এখন এবং বিআইপি হিসেবে দাও। তো তখন সে স্বাভাবিক বিআইপি হিসেবে হয়ে যায়। তাহলে ট্যাক্স দিলে কি হয়, ওরা সম্মানী পজিশন, আবার সরকারও তাকে কি করে, মূল্যায়ন করে। সেটা শুনেন, আমরা এখন মূল ক্লাসে চলে আসি। সেটা হচ্ছে যে ট্যাক্স শিট তৈরি করতে গেলে আমাদেরকে কি করতে হবে, যাদের বেতন 80,000 টাকা তাদেরকে ট্যাক্স দিবে, আর যারা নিচে 5,000-6,000 টাকা তারা ট্যাক্স দিবে না। আর কিছু ব্যক্তি আছে ট্যাক্সের পরিমাণ কম, ধরেন সাপোজ আমাদের মতো ব্যক্তিরা যারা ছোটখাটো প্রতিষ্ঠান নিয়ে থাকে, ওদেরও ট্যাক্স দিতে হয় কিন্তু পরিমাণে কম। কত? 2,000, 3,000, 5,000 টাকা, মানে নর্মাল। কথা বুঝতে পারছেন কিনা? কারণ তাদের প্রতিষ্ঠানের আয় হয়তোবা তারা কম দেখায়, তাদেরকে ট্যাক্স দিবে হচ্ছে কত পার্সেন্ট, ধরেন মূল টাকার তাদের বেতন হয়েছে ধরেন 20,000 টাকা, 20,000 টাকা মাস শেষে তারা আয় করে, ব্যবসা করে, তারা দিয়ে রাখছে 5% ট্যাক্স। কথা বুঝতে পারছেন কিনা? তো এরকম ছোট শ্রেণীরও মানে কিছু ব্যক্তি আছে, মধ্যবিত্ত যারাই বলা হয়, মধ্যবিত্ত আমাদের মতো আপনাদের মতো শ্রেণী, এরা কি করে, এরা ত্রাণ নেয় না, তবে ওরা আবার বড় অ্যামাউন্টও দেয় না, করে ছোট্ট একটা অ্যামাউন্ট দেয়। তো এই ধরনের ব্যক্তিরাও আছে ট্যাক্সের মধ্যে। তো চলেন আমরা 3 ক্যাটাগরির লোক পেলাম, একটা হচ্ছে ট্যাক্স দেয় না, আরেকজন হচ্ছে ট্যাক্স দেয়, আরেকজন হচ্ছে মাঝামাঝি দেয়। এখন আমরা এটা কি করতে হবে, আমরা একটা সূত্র বানাইতে হবে। যদি ট্যাক্স মানে টাকার পরিমাণ এইরকম হয় তাহলে এইরকম ট্যাক্স আসবে, যদি টাকার পরিমাণ এরকম হয় তাহলে এরকম ট্যাক্স হবে, আর যদি কোনোটাই না হয় তাহলে ট্যাক্স লাগবে না। তো চলেন আমরা সূত্রটা অলরেডি এখানে লেকচার শিটে দেওয়া আছে, আমরা বের করে ফেলি। এই এখানে আমাদের এই সূত্রটা দেখছেন। তো তার আগে আমরা টেবিলটাকে আমরা কষ্ট করে আর টাইপ করার প্রয়োজন নাই, আমরা শুধু কপি মারিয়ে পেস্ট মারি দিই। এখানে অনেকের আছে, দেখেন এখানে আমিন খানও আছে মনে হয়, আর ক্যারিনা আছে। হ্যাঁ চলেন আমরা এখানে কপি করি ফেলাই, কন্ট্রোল ভি, মানে শীটটাকে আমরা কপি করে ফেলাই, তাহলে টাইপ করা লাগতেছে না আর কষ্ট করে। এই ট্যাক্স ট্যাক্স তাহলে আমরা টাইপ থেকে বাঁচি গেলাম। এবার স্যালারি হয়েছে 8,500 টাকা, খুবই কম টাকা, যে যাকে আমরা ধরেন এটা দিয়ে শুরু স্টার্ট করি। তো আমাদের সূত্রটা বলা আছে এখানে, সূত্রটা কি লেখা আছে দেখি। সূত্রটা বলা আছে যদি, এখানে কিন্তু একটা কথা আছে যদি এবং নামে একটা নতুন যোগ হয়েছে। আমরা ইফ কমান্ডের সমস্যাটা, ইফ কমান্ডটা আমরা জানি অলরেডি, কিন্তু এটা নতুন করে আবার যোগ হয়েছে কি এন্ড। এবার এবং এটার মধ্যে পার্থক্য আবার নতুন, মনে রাখবেন গতকালকে আমরা এটা করাইছিলাম অলরেডি, ইফটা করাই ফেলেছি, এই যে এইভাবে করাইছিলাম, খেয়াল করে দেখেন, মনে করে দেখেন আপনারা। ইফ এরপরে কন্ডিশন এরপরে কমা দিয়ে ট্রু ফলস, হ্যাঁ এই যদি আর ট্রু এরপর হচ্ছে ফলস। হ্যাঁ এটা অলরেডি আমরা গতকালকে ক্লাসে অলরেডি এটা দেখাই ফেলাইছি, এবং এটা সম্পর্কে আমরা ধারণা নিয়েছি যে ইফ কন্ডিশন ট্রু ফলস এরকম থাকবে। আর এটা হচ্ছে ইফ এর সূত্র, মানে ইফ লজিকের সূত্র। স্যার
তো ফলস বানান করেন, ঠিক করেন ফলস বানান ভুল হয়েছে। হ্যাঁ, আচ্ছা এখানে এফ এ হবে। আচ্ছা ভেরি গুড, এফ এ এল এস। হ্যাঁ, এখন এই সূত্র এটাকে বলে সিনটেক্স, এস ওয়াই এন টি ই এক্স। এটা হচ্ছে একটা সিনটেক্স। এটা আমাদের কি করে, সূত্রের ফরম্যাট আর কি। এটা আমাদের ধর, আমরা এটা গতকালকে এটার উপরে জ্ঞান নিয়ে নিছি, ইফ কন্ডিশন ট্রু ফলস। আর আজকে আবার নিচ্ছি কোনটা, আজকে হচ্ছে নতুন করে আবার একটা যোগ হয়েছে, সেটা হচ্ছে এন্ড, এ এ এন্ড ডি। এন্ডটা আসলে গিয়া, এন্ডটা হচ্ছে এরকম যে লজিক 1 লজিক 2, লজিক মানে ইফ, এরকম ইফ অনেকগুলো থাকবে, লজিক 1 লজিক্যাল 1, ধরুন লজিক্যাল 2। কথাটা যখনই চলে আসে কোথাও, মানে যদির পরে এবং, যদি এবং ইফ, আমি তো গতকালকে বলছি যদি কথা আসলেই এসে ইফ কন্ডিশনটা বসিয়ে দিব। যদি 26 দিন উপস্থিত থাকে তাহলে সে 1000 টাকা পাবে, যদি সে 25 দিন থাকে তাহলে পাবে না। আর এখন হচ্ছে কি এবং, এবং মানে যদিও থাকবে প্লাস এবং থাকবে। তো এইবার আমাদের সেই সূত্রটা বসানোর সুযোগ হয়েছে, এবং কথাটা এখন আমরা এখানে ব্যবহার করব। দেখেন নিচের যে কন্ডিশনটা আছে না টেক্সট শীটের মধ্যে, সে এবং ব্যবহার করব। মনে রাখবেন যে আপনাদের ব্যাট সুইচ আছে, ব্যাট সুইচ, আপনারা কেউ ব্যাট সুইচ ইউজ করেন? মানে ব্যাট সুইচ কথার অর্থ হচ্ছে খাটের মধ্যে একটা সুইচ লাগানো থাকে আর কি, মানে খাটের মধ্যে রাত্রেবেলা ঘুম থেকে উঠার পরে টয়লেটে যাইতে সহজ হয়। আসেনি কারো ব্যাট সুইচ গাড়ির মধ্যে? আগে ছিল স্যার, আপনাদের আগে আগে ছিল, ছিল, এখন এখন বড় হয়ে গেছেন তো এই জন্য ব্যাট সুইচ নেই নাকি? আচ্ছা যাক, আমার ব্যাট সুইচ আছে পাশে, আমি যে খাটের শুই এখানে পাশে ব্যাট সুইচ, মানে আমার হাতের পাশে হয়েছে বোর্ড আর কি। তো আমার ব্যাট সুইচ মেন সুইচ ধরেন কোনোটাই কাছাকাছি। আচ্ছা ব্যাট সুইচটা হচ্ছে এরকম যে এক্সট্রা ভাবে থাকে। হ্যাঁ, ছোট বাচ্চা থাকলে এরকম হয়। সেটা হচ্ছে ছোট একটা ইয়ে থাকে, সুইচ থাকে আলাদাভাবে ব্যাটের মধ্যে থাকে, ওটা চাপ দিলেও লাইট জ্বলে। এবং এই এবং দেখছেন, এবং মেইন সুইচের মধ্যে ওই যেটা মেইন বোর্ডের মধ্যে যে সুইচ আছে সেটা জ্বলে। তাহলে ওটাই হচ্ছে এন্ড, মনে রাখবেন। যদি সুইচ অন করা হয় তাহলে হচ্ছে ইফ, একটা সুইচ থাকলে হচ্ছে ইফ কন্ডিশন থাকে। যখন দুইটা সুইচ থাকে তখনই এন্ড হয়, অর্থাৎ দুইটা কন্ডিশন সঠিক হইলে সেটাই হবে এন্ড। আচ্ছা আমি আপনাদেরকে গুগলে একটু দেখাই, এই জিনিসটা আসলে বুঝতে হবে। সূত্রটা না বুঝলে আপনারা যত ইয়া হোক না কেন, কারণ সূত্র বানাইতে হবে, মনে রাখিয়েন। আপনাদেরকে বিভিন্ন মানুষ যখন চাকরি দিবে, এক্সেলের উপরে তো কাজ দিবে, তখন আপনি নিজের ওই প্রতিষ্ঠানের উপরে অ্যানালাইজ করে আপনি সূত্র বানাবেন, সূত্র তৈরি করতে হবে, নিজেরা বানাইতে হবে। আমি ধরেন এন্ড গেট, আপনাদের অলরেডি ইন্টারমিডিয়েটের একটা ইয়াতে আছে, ইফ এন্ড এবং অর, এই সামনে আপনারা পাবেন। যারা যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন তারা ইন্টারমিডিয়েটে গেলে এইটা পাবেন। আচ্ছা এন্ড গেট, এখানে সুন্দরভাবে শেখানোর জন্য কোনো সিস্টেম আছে কি আপনাদেরকে দেখতেছি। এই পাইছি, ইয়েস, এটাই পাইছি, সুন্দর। এই এটা চোখে পড়তেছে কিনা কারণ, আচ্ছা একটু বড় করে দিই কেন। আচ্ছা ঠিক আছে, ডাউনলোড করি ফেলাই, ভিউ ইমেজ, সেভ অ্যাজ ইমেজ। দেখছেন ইন্টারনেট থাকার কারণে আমার কি উপকার হয়েছে, আপনাদেরকে আমি এখন এই জিনিসটা বুঝাইতে আমার কত সহজ হয়ে গেছে। এখন দেখেন বুঝাইতে পারবো আমি খুব সহজে। মনে রাখবেন যে ইফটা হয়েছে যে আপনার সহজ একটা বিষয়, যেটা আপনার যদি হয় তাহলে এটা হবে। আর এন্ডটা হয়েছে এবং। দেখেন আচ্ছা এখানে এ এবং বি দুইটা সুইচ দেখতেছেন, চোখে পড়তেছে? জি স্যার। হ্যাঁ, জি এ স্যার। এবং বি দুইটা সুইচ। আর এ প্লাস মাইনাস হচ্ছে একটা ব্যাটারির নাম, আর এটা একটা বাল্ব, এটা একটা লাইট। আচ্ছা আপনাদেরকে বলেন স্যার দেখি, এখানে যদি আমি এই সুইচটাকে কানেকশন করে দিই, মানে এই জয়েন্টটা করে দিই এখানে, এই দেখতেছেন এই মাউস দিয়ে দেখাই দিচ্ছি, এই যে এখানে কানেকশন করে দিই, লাইটটা কি জ্বলবে? কে বলতে পারবেন জ্বলবে? শুধু এই জি না সুইচটা, স্যার। হ্যাঁ বি সুইচটাকে যদি করে দিই তাহলে কি জ্বলবে? জি। মানে এটাকে করতে হবে, বিটাকে করতে হবে, মানে দুইটা কন্ডিশনকে আমি যখন কারেক্ট করব সঠিক হবে তখনই এটা হবে। অর্থাৎ আর একটা হচ্ছে যেটা, এমনকি মেন সুইচের কথা বলতে পারেন, ঘরের মধ্যে মেন সুইচ যদি জ্বলা না থাকে, আপনি ভিতরে সুইচগুলো সব জ্বালাইলে লাভ হবে না, একটা লাইটও জ্বলবে না। মেন সুইচ তো পোড়াতেই বন্ধ, ওই মেন সুইচ অন করে দিতে হবে, তাহলে সবগুলাই চলে আসবে। তাহলে এন্ড গেট আমাদের কোথায় আছে? ঘরের ভিতরে অলরেডি আছে। আর ইফ হচ্ছে প্রত্যেকটা সুইচের গোড়ায়, প্রত্যেকটা সুইচে আমাদের ইফ, যখনই সুইচ আমরা নিচে চালু করি দেখেন তখনই লাইট জ্বলে। এই দেখেন এই লেখা আছে 0 হইছে অফ, 0 হইছে অফ, আর 1 হইছে অন। আচ্ছা যদি 5000 এর চেয়ে বড় হয়, 10000 এর চেয়ে ছোট হয় তাহলে 2% হবে, যদি 10000 এর উপর হয় তাহলে 5% হবে, আর যদি কোনোটাই না হয় তাহলে 0 টাকা হবে। তাহলে 2% ট্যাক্স দিছে আর 5% ট্যাক্স। আচ্ছা তাহলে 5000 এবং 10000, দেখছেন 5000 এবং 10000 এর ভিতরে যদি হয় আর কি। আচ্ছা তাহলে এখানে 5000 এবং মানে এখানে আমরা ইয়েতে চলে যায়,
কি জানি বলে ওটার সূত্রটা আমরা এখানে হ্যাঁ এখানে আমাদের শীটটা এগুলা বাতিল করে দিই, এটা বাতিল করে দিই। আচ্ছা এই জায়গাতে আমরা লিখি ইফ এবং এন্ড। দেখছেন ইফ লেখা মাত্রই কি লিখছে, আমরা এখানে ইফ ইউজ করছি তখনই আমাদের কি আসছে লজিক টেস্ট ট্রু আর ফলস আসছে। যখনই আমরা এন্ড ইউজ করছি তখন আসছে লজিক 1 লজিক 2 আসছে। দেখেন এন্ড ইউজ করা মাত্রই এই দেখেন এন্ড ইউজ করা মাত্রই সে বলতেছে কি লজিক্যাল 1 লজিক্যাল 2, মানে এখানে একটা লজিক প্রবেশ করাবো, তো লজিক্যাল 1 প্রবেশ করাই আমরা, লজিক্যাল 1টা প্রবেশ করাই দিছি এভাবে, তো ইকুয়াল টু এখন ইফ দিয়ে দিলাম, এরপরে এন্ড, এরপরে ব্র্যাকেট, এরপরে এই ঘরে 5000 এর চেয়ে বড়, এরপরে কমা, এরপরে আবার 10000 এর চেয়ে ছোট, আর এখানে দিতে হবে কি সমান সমান, আগে না পরে দিতে হয়, দেখেন স্যার আগে দিতে না পরে দিতে হয়, পরে দিতে হয়। আচ্ছা হ্যাঁ তাহলে C2 এই আচ্ছা তাহলে 5000 এর চেয়ে বড় 10000 এর চেয়ে ছোট হলে কি হবে, এবার 2% 2 এই ঘর ইনটু 2%, এই একটা গেল। আচ্ছা এবার হচ্ছে আবার ইফ কন্ডিশন স্টার্ট করলাম, তারপর হচ্ছে 10000 এর চেয়ে বড় হলে এবার কত হবে 5% হবে, এই ঘর ইনটু 5%, আর যদি কোনোটাই না হয় তাহলে শূন্য হবে। মানে যারা 5000 এর চেয়ে বড় বড় এবং বড় না 5000 এর নিচে তারা এর শূন্য ট্যাক্স, মানে তাদের ট্যাক্স নাই, আর যাদের 10000 এর উপর আছে তারা 5% দিবে। এখন দেখেন হয়ে যাবে, ব্র্যাকেট আরটা দিলেও হবে না দিলেও অসুবিধা নেই। আবার ভুল করলে আপনি আবার তো ভুল করছি, দেখি কি করছি এবার ভুল। C3 স্যার ওই 10,000 এখানে সমান কি আগে হবে না পরে? এই জায়গাতে ভুল করছি নাকি, হ্যাঁ কিন্তু স্যার সমানটা সমানটা পরে না আগে নাকি? আচ্ছা চলেন আমরা এখানে সূত্রটা আবার দেখি। হ্যাঁ এখানে একটা ভুল হয়েছে, আপনার কথা মতো এখানে একটা ডিলিট করে পিছনে দিয়ে দিলাম। আর একটা ভুল করছি কিনা, আর কোনো জায়গাতে ভুল আছে? ব্র্যাকেট আছে এখানে, ব্র্যাকেট আছে, কমা আছে কিনা এই জায়গায়, এখানে একটা কমা মনে দেওয়া ভুল হয়েছে, দেখেন স্যার এই জায়গাতে একটা কমা না দিচ্ছি, ঠিকই তো আছে। এখানে B2 ইন্টু 2%, ইফ কন্ডিশন 10000 চেয়ে হলে 5%, তা নাহলে শূন্য। একই রকম ভুল দ্বিতীয়বারও করতেছি, ওখান দিয়ে আবার ভুল করে রাখছি, এন্টার, এবার হয়েছে। তাহলে এটাই লাস্ট পর্যন্ত ওই সমানটাই ইয়েটা কাজ করছে আর কি। ওই যে সমান সমানটা দিয়ে দিলে ওদিকে দিয়ে দিলে হয় না আর কি। আচ্ছা এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে অফলাইনে আপনার সমানটা আগে দেন আর পরে দেন এত ইয়া নাই আর কি, বাধা ধরা নাই, পরে দিলেও সে কাজ করে, আর অনলাইনে দেখতেছি যেটা সেটা কাজ করে না, এটাই আমরা সমস্যায় পড়ছি। মানে সূত্রতে লেখার মধ্যে টাইপ করার ক্ষেত্রে কি হচ্ছে, গ্রেটার দেন যেটা লেস দেনের আগে হয়ে যাবে, কি হয়ে যাবে ওই যে আগে হবে, এবং গ্রেটার দেনের পরে হবে সমান সমান আর কি। এই জিনিসটা আমি প্রথমে ভুল করছি, লাস্ট বারেও ভুল করছি। এই ভুলগুলো আপনারা দেখবেন যে কি কারণে হচ্ছে, বাইর করবেন, ফাইন্ড আউট করবেন, খুঁজবেন, বারবার দেখবেন। তো যাই হোক সূত্রতে কোনো ভুল নাই, এটা হচ্ছে আমাদের টাইপ করতে গেলে ভুল হয়, লিখতে গেলে ভুল হয়। তো ঠিক আছে, এখন কি ফাইনালি কি হয়েছে, এবার যান 3200 টাকা যে লোকটা দিছে তার কোনো কি নেই, ট্যাক্স নাই, সে মাত্র 0 টাকা। 5400 টাকা যে সে 180 টাকা সুদ ট্যাক্স দিচ্ছে, যে 5400 টাকা তার 4500 টাকা সেও ট্যাক্স নেই, আর যে 11000 টাকা দিচ্ছে সে কি করতেছে, সে 575 টাকা ট্যাক্স দিচ্ছে। মানে যারা বেশি বেতন টাকা পাচ্ছে তারা বেশি টাকা ট্যাক্স দিচ্ছে, এটাই আর কি। এখন যদি ফিগার এগুলো চেঞ্জ করে দেওয়া হয়, যে আমি এখানে দেবো 5000 এর জায়গাতে 10000 টাকা দেবো, এই, আর এখানে দেবো হচ্ছে কত 10000 এর জায়গাতে 10000 থেকে বড়, এবং আমি দিলাম কত 50000 থেকে ছোট, 10000 থেকে বড় এবং 50000, অত 10000 নয় 20000 দিয়ে দিই, 20000 এর চেয়ে বড় 50000 থেকে ছোট হলে এখানে দিয়ে দিলাম 3% ট্যাক্স, আর যারা 50000 টাকার উপরে বেতন পাবে তারা 5% ট্যাক্স দিবে, অথবা 6% দিয়ে দিলেন, এরকম ফিগার চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এই এন্টার, এটা কত নম্বরে দিয়েছি, কন্ট্রোল জেড,
এখানে এই সূত্রটা আমি বসাইছি কত নম্বরে? 50,000 টাকার 50,000 টাকারটা আমি বসাইছি না বসাইনি এখন? আচ্ছা ঠিক আছে, এখানে আবার দিই। যদি আমি এখানে লিখি দিই 20,000 টাকা আর এখানে লিখি কত হাজার টাকা? 20,000 থেকে 50,000, 50,000 এই 50,000, আর তাহলে 50,000 টাকার উপরে গেলে এই তাহলে 5%, আর এখানে দিমু হচ্ছে কত? 3%, আর এখানে দিমু দিয়ে 6%। এই এবার এন্টার দিলাম। এদের ট্যাক্স নাই। কেন ট্যাক্স নাই জানেন? কারণ এরা তো 20,000 টাকা থেকে কম, সুতরাং আমরা এখানে বেতন বাড়াই দিতে হবে, এদের 30,000 টাকা দিয়ে দিতে হবে। এই 900 টাকা ট্যাক্স আসছে, আর এদের কোনো ট্যাক্স নাই। 10,000 টাকা যারা বেতন পাবে তারা ট্যাক্স নেই, কারণ তাদের ট্যাক্স আছে কত পার্সেন্ট? 10,000 টাকার সূত্রটা আবার ইয়ে করে দিতে হবে, প্রত্যেকটা ঘরে এফেক্ট করে দিতে হবে। এই এখন কারো ট্যাক্স নেই। এবার আমরা কি করব? যাদের বেতন 50,000 উপরে তারা ট্যাক্স পাবে। 50,000 নাম্বার দিলে 60,000 টাকা দিলাম, তাহলে এর 5% 6% ট্যাক্স কাউন্ট হবে। 3600 টাকা ট্যাক্স আসবে। এর ট্যাক্স আসবে 900 টাকা মাসের ট্যাক্স আর কি, বেতন অনুসারে তার মাসের ট্যাক্স। মানে সে 60,000 টাকা বেতন নিবে, 3600 টাকা সরকারকে দিবে। আর এই 30,000 টাকা বেতন নিবে, 9,000 টাকা 900 টাকা সরকারকে দিবে। আর যে মসজিদ আছে না, মসজিদে কোনো টাকা লাগবে না। তারপর এই আর যারা আছে ওর জন্য টাকা দেওয়া লাগবে না। এরা উল্টা কোশ্চেন যেটা গভর্নমেন্ট থেকে নিবে। এই তাহলে এটাই আমাদের সেই ট্যাক্স শিট। অনেক সময় লাগছে, কারণ এটা একটা বুঝাইতে হবে, বোঝানোর জন্য। 2 নম্বর হচ্ছে আমরা কয়েকটা ভুল করছি, আর আমরা ভুল করছি বলতে অর্থাৎ এই ভুলগুলো সেম ভুলগুলো আপনাদেরও হবে। বারবার দেখবেন, অধৈর্য না হয়ে চেষ্টা করবেন। শীতটা একবার কমপ্লিট করলে হয়, এরপর তো আর লাগতেছে না। এরপর সূত্র এটা তো পড়েই থাকবে সবসময়। আচ্ছা, তো আমাদের মনে রাখবেন যে 15 তারিখে পরীক্ষা। তো সেই জন্য আমরা এই আগামীকালকে আমাদের শেষ, আগামীকাল না বুধবারে আমাদের নেক্সট ক্লাস হবে। মনে রাখবেন বুধবারে আমাদের শেষ ক্লাস এক্সেলের। এরপরে শনিবার থেকে আমাদের নতুন এক্সেসের ক্লাস আরম্ভ হবে। এক্সেসের 3টা ক্লাস হবে। এর পরবর্তীতে বুধবারে আবার আমরা এই পরের সপ্তাহে আবার একটা ক্লাস নেব। টিএম এর রেকর্ড বুক যদি কেউ তৈরি করে না থাকে, তাহলে হয়তো তাকে, অথবা কোনো কিছু যদি কেউ না পারে, ওই দিন আমরা রিভিউ হিসেবে দেখবো। আর এই সপ্তাহে যেরকম ক্লাস হচ্ছে, ঠিক সামনের সপ্তাহে একই স্টাইলে ক্লাস হবে। আর সামনে বুধবারে আমাদের ক্লাস আছে, বুধবারের শেষ ক্লাস। আর আমাদের এখানে বাকি আছে মাত্র আর 2টা কাজ বাকি আছে। সেটা হচ্ছে কি রকম, আপনার এক্সেলের মধ্যে নেক্সট আমরা যে ক্লাসটা করাবো মানে আগামী বুধবারে, সেটা হচ্ছে রেজাল্ট শিট এবং ইলেকট্রিক বিল শিট। এই 2টা জিনিস বাকি থাকবে। এই 2টা জিনিস ইনশাআল্লাহ আমরা ওই দিন করে ফেলবো। কষ্ট করে ক্লাস করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এমনি কোনো প্রশ্ন আসেনি কারো? হ্যালো, সোহেল আরমান আছে? জি স্যার। প্রশ্ন আছে? জি স্যার। প্রশ্ন না আছে? স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ভিডিওটা দেখবেন বারবার। আর হচ্ছে আপনারা যাবেন কোথায়? প্লে লিস্টে ক্লিক করবেন প্রথমে। এই প্লে লিস্ট একটা আছে, এক্সেল এমএস এক্সেল বেসিক লেভেল ক্লাস। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই প্লে অলে ক্লিক করবেন। একের পর এক সবগুলো ভিডিও দেখতে পাবেন। ওই যে গান যেরকম দেখা যায় এরকম একের পর 1 নম্বর ভিডিও, এই 2 নম্বর ভিডিও, এবারে 3 নম্বর ভিডিও। তবে হ্যাঁ, এক্সেলের ভিডিওগুলো খুবই বড় বড়, কারণ এক্সেলের ক্লাসগুলো এরকমই হয়, বড় বড় হয়। এই 3য় ক্লাস, এবার 4র্থ ক্লাস, এভাবে করে প্রত্যেকটা ক্লাস এই দেখেন ধারাবাহিকভাবে একের পর এক আসবে। তাই তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, নাকি? ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।